আপনি আপনার সাথে হুমায়রাকেও নিয়ে যান রাশাদ সাহেব। কথাটা হুট করে নিস্তব্ধতা সন্ধ্যার পরিবেশে চিৎ ধরালো। শরীফা বলে উঠল। কোথায় নিয়ে যাবেন হুমায়রাকে? ফাইজান নিষ্প্রাণ স্বরে বলল। আমার সাথে হুমায়রা থাকা মানেই ওর জীবনের ঝুঁকি। হাফসা মারা গেল, ফরিদ ভাই মারা গেলেন, হুমায়রার ওপর দুবার আক্রমণ হলো। আমি এই পেশা ছেড়ে দিলেও আমার শত্রুরা আমাকে ছাড়বে না। আমি চাই না হুমায়রা আমার সাথে থাকুক। আপনি বরং ওকে নিয়ে যান। দরকার হলে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কথাটা শেষ করার পূর্বেই শরীফা বেগম ক্ষিপ্ত স্বরে বললেন। বিয়ে কি তোমার কাছে ছেলে খেলা ফাইজান? মাথা কি ঠিক আছে তোমার? ইচ্ছে করছে প্লাস দিয়ে একটা একটা করে তোমার দাঁতগুলো খুলে ফেলতে। বেয়াদব, কথা বলতে জানা না থাকলে তোমার মুখ খুলো না। কিন্তু ফাইজানের মাঝে খুব একটা পরিবর্তন দেখা গেল না। সে শুধু মেঝের দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হুমায়রা নিষ্পলক তাকিয়ে রয়েছে তার দিকে। হুমায়রার মনে হলো কেউ তার কানে গলন্ত সীসা ঢেলে দিয়েছে। ছ্যাত করে উঠল বুকটা। ডিভোর্স? ফাইজান কি সত্যি এই কথাটা বলল? এত শক্ত কথাটা অকপটে বলে দিল? বাঁধল না? হুমায়রার বিশ্বাস হচ্ছে না, কিন্তু ফাইজান ফাজলামি করার মতো ব্যক্তি নয়। শরীফা বেগম চিৎকার করলেন অনেকক্ষণ, কিন্তু ফাইজান নিশ্চুপ ছিল। হুমায়রা শাশুড়িকে উদ্দেশ্য করে বলল। আম্মা আপনি শান্ত হন, ওনার মাথার ঠিক নেই, আবোল তাবোল বকছেন তাই। ভাই হুমায়রার কথা শেষ হবার আগেই রাশাদ খুব শান্ত গলায় বলল। উনি তো ভুল কিছু বলেননি। সত্যিই তো উনি তোকে নিরাপদ রাখতে পারেননি। একটুর জন্য তোর প্রাণ বেঁচেছে। কথাটা আমিই বলতাম। ভাইজান, হুমায়রা, তুই তো অতি মানব নস যে তোর প্রাণ বারবার বাঁচবে। জেনে বুঝি বিপদে থাকা কি ভালো? যখন আমার মৃত্যু লেখা, আমি তো মরবই। এখানে তুমি চাইলেও আমাকে বাঁচাতে পারবে না। একদিন তো মরেই যাব। এইভাবে আগুনে ঝাঁপ দিবি তুই? বাচ্চামি করিস না, বাড়ি চল। রাশাদের কথার প্রেক্ষিতে হুমায়রার অনরুত্তর। আমি যাব না ভাইজান। ফাইজান নির্জীব বস্তুর মতো কথাগুলো শুনল। অনেক সময় চুপ থেকে অবশেষে শরীফা এবং হুমায়রার উদ্দেশ্যে বলল। আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। হুমায়রা রাশাদ সাহেবের সাথেই যাবে। বলেই নিজের ঘরে চলে এলো। ফাইজানের কথায় প্রচন্ড রাগ হলো হুমায়রার, কষ্ট হলো, অভিমান হলো, কিন্তু সেও হাল ছাড়ার পাত্র নয়। ফাইজানের পিছু পিছু সেও ঘরে গেল। দরজা আটকে দিল হুমায়রা। ফাইজানের বাহু ধরে নিজের দিকে ঘোরালো। শক্ত গলায় বলল। বাইরে এগুলো কি বলে এলে? বাইরে এগুলো কি বলে এলেন আপনি? আমাকে নিয়ে সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেননি আপনি? তুমি বাচ্চা মানুষ, পরিস্থিতির গম্ভীরতা বুঝো না। আমি তোমার ভালো। আমার ভালো আপনার থেকে দূরে সরিয়ে আমার কোন ভালোটা করছেন আপনি? কথাটা বলতে বলতেই গলা ধরে এলো হুমায়রার। শক্ত মূর্তিটা ভেঙে গুড়িয়ে গেল। অশ্রুরা এসে দখল করলো চোখের কোণ। ফাইজানের হাতটা ধরে বলল। কেন করছেন এগুলো? যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই ফাইজান। আমরা মানুষ, আমাদের কাজ শুধু চেষ্টা করা। আপনি চেষ্টায় কমতি রাখেননি। না, তুমি ভুল। যা হয়েছে হচ্ছে বা হবে আমার জন্য। নতমস্তকে অনুতপ্ত স্বরে বলল ফাইজান। হুমায়রা দুহাতে তার মুখখানা আলতো করে ধরল। অশ্রুসিক্ত নয়ন রাখলো শুকনো মলিন চোখ জোড়ায়। কাতর স্বরে বলল। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে ফাইজান। আপনি কোনো দোষ করেননি। কেউ না জানুক, আমি জানি আপনি ফরিদ ভাইকে খুব ভালোবাসেন। যা হয়েছে চিন্তা করলে তো ফরিদ ভাই তো আমাকে বাঁচাতে গিয়েছিলেন। শাস্তি তো আমার পাওয়া উচিত, তাই নয় কি? তাহলে আপনি কেন নিজেকে শাস্তি দিচ্ছেন? নিজেকে কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছেন? ফাইজান হুমায়রার হাত সরিয়ে দিল। উম্মাদের মতো চিৎকার করে বলল। তুমি বুঝছো না হুমায়রা, কেউ বুঝে না। আ- আমি একটা প্যাথেটিক শিট। আমি কখনো আমার প্রিয় মানুষদের বাঁচাতে পারি না। আমার কাছে ক্ষমতা কি ছিল না? ছিল তো। সারা শহরে আমি ফোর্স লাগিয়েছি, কিন্তু পারিনি কিচ্ছু করতে। পেরেছি? হাফসাকেও বাঁচাতে পারিনি, ফরিদ ভাইকেও না। মৃত্যু মানুষ মৃত্যু মানুষ ঠেকাতে পারে না ফাইজান। হুমায়রার কথাটা যেন ফাইজানের মস্তিষ্কেই গেল না। ফরিদের মৃত্যু তাকে এতটাই ভেতর থেকে চুরমার করে ফেলেছে যে যুক্তি দিয়ে চিন্তাও করতে পারছে না। সে পাগলের মতো আওড়ালো। আমি যদি একটু আগে আসতাম, একটু কুইক হতাম, তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। আমি তো সব চেষ্টাই করেছি। আমার ফুল প্রুফ প্ল্যান ছিল, কিন্তু পারিনি। আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছি না। অবশেষে কিন্তু আমি অপারক। আমি আমার প্রিয় মানুষদের বাঁচাতে পারিনি। আমি তোমাকে নিরাপদে রাখতে পারবো না। প্রতিটা দিন আমার ভয়ে কাটাতে হবে, এই আশঙ্কায় যে ওরা তোমাকেও আমার থেকে কেড়ে নেবে। তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? হুমায়রা, মা আর তুমি বাদে আমার কেউ নেই। বিশ্বাস করো, তুমি আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে। প্রিয়জন দূরে থাকুক, ভালো থাকুক।
হুমায়রা, আমি বাঁচতে চাই। আমি চাইলেও স্বাভাবিক মানুষ হতে পারবো না। আমি রাজনীতি ছাড়তে পারবো না। ফাইজানের কথা শেষ হবার পূর্বেই হুমায়রা করুণ কণ্ঠে বলল, আমাকে ছাড়তে পারবেন? আমাকে ছেড়ে ভালো থাকবেন? সত্যি তো এটাই যে সে হুমায়রাকে ছাড়া ভালো থাকবে না। হুমায়রা তার থেকে দূরে যাবে কথাটা ভাবতেই মনে হচ্ছে কেউ নিষ্ঠুরভাবে তার হৃদয় বরাবর ভোঁতা ছুরিকাঘাত করছে। গলগল করে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু সেই রক্তক্ষরণ দৃশ্যমান নয়। কলিজাখানা যেন ছিঁড়ে যাচ্ছে, তার হৃদয় ক্রমশ দুর্বল হচ্ছে। পরক্ষণেই হাফসার মরদেহ স্মরণে আসতে নড়ে চড়ে উঠল ফাইজান। বিচ্ছেদের নির্মম যন্ত্রণাও সহ্য করে নিবে সে, কিন্তু হুমায়রাকে চিরতরে হারাতে পারবে না। হুমায়রা ব্যতীত জীবন কল্পনাও আনা যায় না। হুমায়রা ব্যতীত জীবন কল্পনায় আনাও যেন অসহনীয় শাস্তি। ফাইজানকে মৌন থাকতে দেখে অভিমানের প্রাচীর যেন শক্ত হলো। প্রচণ্ড অভিমানের স্বরে বলল, আপনি আমাকে কথা দিয়েছিলেন মাঝপথে হাত ছাড়বেন না। ফাইজান তাচ্ছিল্য ভরে বলল। নেতারা কথা রাখে না হুমায়রা। হুমায়রা বিমূর্ত নয়নে তাকিয়ে থাকলো ফাইজানের দিকে। তার মুখশ্রীর যন্ত্রণাটুকু অনুধাবন করা সত্ত্বেও উঠে দাঁড়ালো। কোনো কথা না বলেই বেরিয়ে গেল সে। ফাইজান দৃষ্টি তুলল না, দেখল না প্রিয়তমার চলে যাওয়া হাত মুষ্টিবদ্ধ। নিজের অপারগতায় নিজেকেই তাচ্ছিল্য ভরে মনে মনে বলল, তুমি ব্যর্থ ফাইজান ইকবাল, তুমি ব্যর্থ। হুমায়রা এক কাপড়ে বেরিয়ে গেল রাশাদের সাথে। শরীফা তাকে আটকানোর চেষ্টা করলো। সে শান্ত গলায় বলল, মাঝে মাঝে কারোর অস্তিত্ব টের পেতে হলে তার বিলীন হওয়া প্রয়োজন। দূরত্ব হয়তো সেই অস্তিত্বকে চোখে আঙুল দিয়ে দেখাবে। সারাটা রাস্তা কোনো কথা বলেনি হুমায়রা। রাশাদও তার মত পরিবর্তনের কারণ শুধায়নি। কিছু কথা থাক হৃদয়ে লুকানো প্রকোষ্ঠে। লেডিস সেলে রাখা হয়েছে জুবাইদাকে, তার ট্রায়াল চলছে। এখানে সব দাগি দাগি আসামি, কেউ খুন করেছে তো কেউ রাহাজানি। পাপ করলে বুঝি চেহারাতেই সেই পাপের নৃশংসতা ফুটে ওঠে, ভাষাতেই বর্বরতা প্রকাশ পায়। জুবাইদা ভয়ে থাকে, প্রতিটা সময় যেন আতঙ্কে। এক কোনায় ঘাপটি মেরে বসে থাকে। পাশে থাকা মহিলা পান খেতে খেতে শুধালো, কিরে, কয়টা খুন করে এসেছিস? ভাষ্য এমন যেন ও খুন নয়, কোনো মুড়ির মোয়া। জুবাইদা উত্তর দিল না প্রথমে। ফলে মহিলার রাগ হলো, অকপটে লাথি বসিয়ে দিল জুবাইদার তলপেটে। ফলে ব্যথায় কুকড়ে উঠল জুবাইদা। মহিলা বিশ্রী গালি দিয়ে বলল, আইসোস তো জেলেই, আবার নকরা দেখাস কেরে? জুবাইদার মুখখানা নীল হয়ে আছে, ব্যথার জন্যে কথাও বলতে পারছে না। এমন সময় লেডি কনস্টেবল এসে বলল, হুসনেয়ারা খাতুন জুবাইদা তোমার লগে দেখা করতে আসছে, আসো আসো। জুবাইদা যেন পালিয়ে বাঁচল, মনে আশা জন্মালো। এই জাহান্নাম থেকে তাকে মুক্তি দিতে কেউ হয়তো এসেছে। কিন্তু মানুষটার মুখ দেখে চুপসে গেল জুবাইদার মুখ। কারণ বিপরীতের মানুষটি হুমায়রা। হুমায়রা একা নয়, রাশাদও এসেছে তার সাথে। রাশাদ ছাড়া পেয়েছে, হুমায়রা বেঁচে আছে, তারা তো সাক্ষী দিলে সব শেষ হয়ে যাবে। ফলে কাচুমাচু করে বলল, হুমায়রা, তুই আইসোস মা? মা আমারে ক্ষমা করি দে। তোর মা টাকার জন্য অন্ধ হয়ে গেছিল। মা আমারে বাঁচা। রাশাদ বাপ, তোমার মারে বাঁচাও। জানো বাপ, এখানে কত খারাপ মানুষ আছে। আমারে মাইরে বাপ, আমার মাইরে লাবে বাপ, আমারে বাঁচাও। রাশাদ তাচ্ছিল্য ভরে বলল, তাহলে আপনি আপনার জাতিবর্গ কই পেয়েছেন বলেন? কাঁদছেন কেন? আপনার তো খুশি হবার কথা। কি কও আব্বা, এরা খুনি, ঠগ। যে মানুষ নিঃস্বার্থে তার ছেলেকে মিথ্যে জারজ অপবাদ দিতে পারে, কাউকে খুন করে ছেলেকে ফাঁসাতে পারে, নিজের মেয়েকে অপহরণ করাতে পারে, তাকে কি পুড়িয়ে দেবার ষড়যন্ত্র করতে পারে, সে কি ভালো মানুষের কাতারে পড়ে? আপনি তো ওদের থেকেও জঘন্য। রাশাদের কথায় চুপসে যায় জুবাইদা। হুমায়রা শান্ত গলায় বলল, আমি তোর মা হুমায়রা। এই জন্যই চাই আইন আপনাকে শাস্তি দিক। মা না হলে তো এর থেকে বিশ্রী শাস্তির প্রার্থনা করতাম। জুবাইদা অনেক কাঁদল, কিন্তু হুমায়রা কিংবা রাশাদের মন গলল না, বরং তিক্ত ঘৃণায় ভরে উঠল হৃদয়। নিকষ আধার, নীলাম্বরের চাঁদটাও গা ঢাকা দিয়েছে মেঘের চাদরে। রাস্তার ল্যাম্পপোস্টের লাইটটাও টিমটিম করছে। ঘন আধারের কোলে ভয়াতুর হুমায়রার পথ হারিয়ে ফেলেছে। তার মুখাববে সন্ত্রাস। কাপাসরে শুধালো, কেউ আছো? আমার ভয় করছে। ফাইজান, আপনি কোথায়? আমার ভয় করছে। সাড়া না পেয়ে হুমায়রার ভয় বাড়ে। সে আরও আকুলভাবে ডাকে, কিন্তু ফাইজানের সাড়া নেই। হঠাৎ করে দমকা হাওয়ার মতো একটা গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। কালো কিছু ছায়া নেমে আসে, ঘিরে ধরে হুমায়রাকে। অষ্টাদশীর ভয় গাঢ় হয়। দেখতে দেখতে একটা ম্যাচের কাঠি জ্বলে ওঠে। সেই সামান্য আলোতে দেখা যায় কিছু হিংস্র আঁখি। কিছু বুঝে ওঠার আগেই তারা সেই জ্বলন্ত অগ্নিশিখা নিক্ষেপ করে হুমায়রার গায়ে।
মুহূর্তেই জ্বলন্ত লেলিহান শিকায় দগ্ধ হতে থাকা মায়াবিনী, হৃদয় বিদারক চিৎকারে কাঁপিয়ে তোলে শান্ত আধারে লিপ্ত ধরণী। সাথে সাথে ঘুম ভেঙে যায় ফাইজানের। ধরফরিয়ে উঠে বসে সে। নিঃশ্বাস আটকে আসছে, ঘেমে ভিজে গেছে গলাঘাড়, হৃদ স্পন্দন বাড়ন্ত। মাথার উপর ফ্যান ঘুরছে অথচ এখনো ঘামছে কপাল। আশেপাশে তাকিয়ে খেয়াল করলো সে তার ঘরে, এখনো রাত। ঘড়ির দিকে তাকালো ফাইজান, ঠোঁটের উপরের ঘাম মুছে তড়িৎ গতিতে ফোন করলো একটা নাম্বারে। মানুষটি ফোন ধরছে না। অবশেষে যখন ফোন ধরলো ফাইজান অস্থির স্বরে শুধালো। হুমায়রা কেমন আছে? মানুষটা উত্তর দিতেই শান্ত হয় সে। ছোট করে আচ্ছা বলে ফোন রেখে দেয় সে। গা এলিয়ে দেয় বিছানায়, জড়িয়ে ধরে হুমায়রার বালিশ, গন্ধ নেয়। কিন্তু সেই গন্ধ এখন মিলিয়ে গেছে। হুমায়রা নেই তার আশেপাশে। বুকটা এখনো কাঁপছে। চোখ বুজে বা হাতটা রাখে চোখের উপর, ক্লান্ত স্বরে বলে, যেদিন তোমার জন্য নিরাপদ হাসিয়ানা বানাতে পারবো সেদিন রানীর মতো তোমাকে ফিরিয়ে আনবো। শুধু একটু সময় দাও, আমার কাজ যে শেষ হয়নি। কঠিন নিরাপত্তার আয়তায় হুমায়রা কোর্টে হাজির হয়। সাক্ষী দেয় জব্বার, জুবাইদা, নাদিম এবং কেতাব চৌধুরীর বিরুদ্ধে। রাত সাক্ষী হয় দেলোয়ার সাহেব। পুলিশের 3rd ডিগ্রিতে আমানের অবস্থা খুব খারাপ, সে এখন হাসপাতালে। শুধু ছেলেকে প্রাণে বাঁচানোর ইচ্ছেতেই সে রাত সাক্ষী হয়। ফলে 302, 307, 362, 363 ধারায় জব্বার সাহেব এবং নাদিমের ফাঁসির আদেশ হয়। ফাঁসি হবে 3 মাস পর। কেতাব সাহেব এবং জুবাইদার যাবজ্জীবন রায় হয়। ফরিদের মৃত্যুর কাছে এই শাস্তিগুলো যেন খুব তুচ্ছ। তবুও আক্ষেপ করে না হুমায়রা। কোর্টে একবার দেখা হয় ফাইজানের সাথে, কিন্তু কথা হয় না তাদের মাঝে। নিষ্প্রাণ চোখজোড়া তাকিয়ে থাকে শুধু একে অপরের দিকে। জব্বার সাহেব এবং নাদিমের ফাঁসির আদেশ হলো সোমবার। তারা 1 সপ্তাহ আগে তাদের একটা সেল থেকে অন্য সেলে ট্রান্সফার করা হচ্ছিল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। যে ভ্যান তাদের নিয়ে যাচ্ছিল সেই ভ্যানটা দুর্ঘটনার শিকার হলো। একেবারেই খাদে পড়ে গেল তা। যখন নাদিম এবং জব্বরের জ্ঞান ফিরল, তারা নিজেদের একটা স্বয়ংক্রিয় করাতের মেশিনে বাধা পেল। করাতটা একটু একটু করে এগিয়ে আসছে তাদের দিকে। যে ঘরটিতে তারা আটকানো সেখানে জ্বলছে আগুন। কি নির্মম এই অগ্নিকুণ্ড! ধীরে ধীরে করাতটা এগোচ্ছে আর কাটছে তাদের মাংস, গলগলিয়ে রক্ত পড়ছে। বাঁচার জন্যে চিৎকার করছে তারা, কিন্তু শোনার কেউ নেই। একটা সময় চিৎকার থেমে গেল। রক্তগুলো মাটি শুষে নিল আর আগুন খেয়ে নিল নিথর দেহ। ফাইজান বসেছিল তার অফিসে। তার সচিব তানভীর ছুটে এলো। অস্থির লাগছে তাকে। ফাইজান দৃষ্টি না তুলেই বলল, কিছু বলবে? অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। কি? পুলিশের ভ্যান থেকে জব্বার এবং নাদিম গায়েব। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কেতাব চৌধুরীর উপর কারা যেন আক্রমণ করেছে, মেরুদণ্ডে আঘাত করেছে। বাঁচবে কিনা জানা নেই। আর জুবাইদারের সাথে কিছু মহিলার আসামির ঝামেলা হয়েছে, তারা ও গায়েব। অ্যাসিড মেরেছে, শরীরে বেশ অংশ পুড়ে গেছে, জিভ একটা, চোখ খুব বাজেভাবে অবস্থা স্যার। ফাইজান শান্ত দায়সারাভাবে বলল, এগুলো কি খুব জরুরি কোনো খবর? অদ্ভুত না? এত সিকিউরিটির মধ্যে এমন কিছু, তাও দিনই দুপুরে। ফাইজান হাসলো, অদ্ভুতভাবে বলল, দিনে দুপুরেই তো অঘটন ঘটে তানভীর। আর সিকিউরিটি আর কি এমন? বাহিরে সে আমার পাহারায় বসে আছে, সে চোখ বন্ধ করলেই একটা বুলেট আমাকে চিরে ফেলবে। তাই এসব নিয়ে ভেবো না, কাজ করো। তানভীর কথা বাড়াতে পারল না। এই কয়েক মাসে ফাইজানের মধ্যে বিস্তর একটা পরিবর্তন দেখা গেছে। কেমন যেন গা ছমছম করে। শুধু তাই নয়, পার্টির সবাই ভয় পায় তাকে। তার প্রভাব যেন বাড়ছে। প্রাক্তন বা প্রবীণরা তার সামনে কথা বলে না, ভয় পায়। হয়তো ফরিদ ভাইয়ের মৃত্যুর প্রভাব এটা। তানভীর হাল ছেড়ে দেয়। এই ফাইজান নামক কুহেলিকা নিয়ে ভাবা ভুল ছাড়া কিছু নয়। ফরিদের কবরের সম্মুখে দাঁড়িয়ে আছে ফাইজান। কবরটা বাধাই করা হয়েছে। হাফসার কবর ঠিক তার পাশে। মাটির নিচে প্রিয় দুটো মানুষ। ফাইজান দোয়া করল, তারপর বসে রইল অনেকক্ষণ। সূর্য তখন ডুবতে বসেছে। আজ অনেক দূরে যেতে হবে। নিজের হাতের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ফরিদ ভাই, অবশেষে আমার হাতেও রক্ত লেগেই গেল। আমি এখন পাক্কা নেতা হয়ে গেছি। রাজনীতির খেলায় আমাকে হারানোর কেউ নেই। ইলহার এখন শেষ মাস চলে। দেখতে দেখতে ডিউ ডেট চলে এসেছে। পেটটা বড় হয়েছে বেশ, নড়তে পারে না। আল্ট্রাসাউন্ডে জানা গেছে মেয়ে হবে। রাশেদের মনের আশা অবশেষে পূরণ হবে। আতিয়া খাতুন মুড়ি মেখে আনলেন। ইলহা খেতে খেতে বলল, হুমায়রা কই দাদি? পড়তাছে মনে হয়। হুমায়রার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন প্র্যাকটিক্যাল চলে। মেয়েটিকে যখন সেদিন রাশাদ বাড়ি নিয়ে এসেছিল, মেয়েটি নিশ্চুপ পেটে নিজ ঘরে দৌড় দিয়েছিল। সপ্তাহখানেক কারো সাথেই কথা বলেনি, যেন শব্দরা সবাই ছুটি নিয়েছে। রাশাদও তাকে জ্বালাতে বারণ করলো। সপ্তাহখানেক বাদে সে আবারও উঠে দাঁড়ালো।
কলেজে যেয়ে রেজিস্ট্রেশন করলো, কোর্টে যেয়ে সাক্ষী দিল, পরীক্ষাও দিল। যেন ইচ্ছে করে ব্যস্ত রাখছে। ইলহাও খাটালো না, থাকুক না নিজের মতো। হঠাৎ গাড়ির শব্দ শোনা গেল বাহিরে। রাশাদ তখন বাড়িতে এসে বেরিয়ে আসলো। আগত মানুষটিকে দেখে সবাই যেন হতবাক। 3.5 মাস পর আজ ফাইজান এসেছে এখানে। আপনি জানেন আমার যে আপনাকে কখনো পছন্দ নয়। রাশাদের কঠিন বাক্যে আতিয়া খাতুন অস্থির হন। ইলহাকে ফিসফিসিয়ে বলেন। তোমার বর এটি কি তা কয়? ইলহা তাকে থামিয়ে দেয়। রাশাদের কথার প্রেক্ষিতে ফাইজানের ছোট্ট উত্তর। জানি। রাশাদের কপালে ভাঁজ পড়ে, বিরক্ত হয় উত্তরে। তারপর বলে, আমার ইচ্ছে করছে আপনার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, এটা জানেন? জানি। তাও এসেছেন আমার কাছে আমার বোনকে নিতে। হ্যাঁ, কারণ আমি জানি আপনি এগুলো কিচ্ছু করবেন না। করলে প্রতি রাতে আমার ফোন ধরতেন না, আমাকে হুমায়রার খোঁজ খবর দিতেন না। আজকেও আমাকে আপনি ফেরাবেন না। রাশাদের দৃষ্টির ধার কমে না, কিন্তু উপস্থিত বাকি দুজন অবাক হয়। রাশাদ আগের ঝাঁঝেই বলে, সেটা মোটেও আপনার জন্য নয়। আমি আমার বোনকে কষ্ট পেতে দেখতে চাই না। এই যে আপনার মুখ ফাটাচ্ছি না, সেটাও আমার বোনের জন্যে। আপনাকে আমি শেষ সুযোগ দিচ্ছি ফাইজান সাহেব। এরপর আমার বোনের চোখে অশ্রু আসলে কিন্তু আপনার ভালো হবে না। আমি দেখব না আপনি মন্ত্রী কিনা। ফাইজান হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, সেই সুযোগ দিচ্ছি না। হুমায়রা তার ঘরে পড়ছে, সামনে অ্যাডমিশন। ভাইজানের সাধ্য নেই তাকে দামি কোচিংয়ে ভর্তি করানোর। সামনে ইলহার ডেলিভারি, সেই টাকা আলাদা করে কোনো টাকাই থাকে না। তবুও ধার করে তাকে একটা ভালো কোচিংয়ে ভর্তি করিয়েছে সে। বোনের ইচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পড়বে। সেই ইচ্ছে পূরণ করার যথাযথ চেষ্টা করছে সে। হুমায়রা তাই কোনো ছাড় দিচ্ছে না নিজ চেষ্টায়। ব্যবহারিক পরীক্ষা শেষ না হলেও তার পড়া শুরু হয়ে গেছে। দরজায় কড়া নাড়লে সে মৃদুস্বরে বলে, দাদি রেখে দাও, আমি পরে খাবো। মানুষটি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো, বসলো খাটে। হুমায়রা তার পড়ায় ব্যস্ত। দাদি না খাইয়ে যাবে না, তাই বাধ্য হয়ে সে বই বন্ধ করে দিল। আচ্ছা দাও। বলে পিছনে ফিরতেই থমকে গেল সে। ফাইজানটা ঠিক মুখোমুখি বসে রয়েছে। হুমায়রা ভাষা হারিয়ে ফেলল। গত 3.5 মাসের জমানো অভিমানের প্রাচীরটা আবারও নিজের অস্তিত্ব প্রকাশ করলো। গলার স্বর কঠিন হলো, তবুও স্বাভাবিকভাবে বলল। আপনি এখানে? নির্লজ্জভাবে ফাইজান বলল, আমার বউকে নিতে এসেছি। যাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন? ফাইজানের কাছে উত্তর ছিল না। হুমায়রা কঠিন স্বরে বলল, আপনি চলে যান, আমি যাব না কোথাও। যাবার সময় দরজাটা আটকে যাবেন। আমি পড়ছি, উঠতে পারবো না। ফাইজান কাতর স্বরে বলল, আমাকে কি কিছু বলার সুযোগ দেবে না? না, ইচ্ছে বা সময় কিছুই নেই। যখন ছিল তখন আপনি আমাকে বলেননি। নিজের জেদ বজায় রেখেছেন। আমিও মানুষ, আমারও ভালো লাগা মন্দ লাগা নিজস্ব সিদ্ধান্ত আছে। সব সময় আপনার কথা মানতে হবে কেন আমার? বিয়েটা কি শুধু একপাক্ষিক? আপনার মনে হয়েছে আপনি ভাইজানের সাথে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আবার আপনার মনে হচ্ছে এখন আপনি আমাকে নিতে চলে এসেছেন। আমি কি আপনার হাতের পুতুল? আমি পুতুল নই ফাইজান। ইকবাল। হুমায়রা কণ্ঠ দলা পাকালো। অভিমানের প্রাচীর গলে অশ্রুতে পরিণত হচ্ছে। চাপা কষ্টগুলো যেন এবার নিজের নিষ্পত্তি চায়। ফাইজান নতমস্তকে বসে রইল, কোনো কথা বলল না। হুমায়রা ধৈর্যচ্যুত হলো, ফলে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো। ফাইজানের হাত ধরে টেনে তুলল সে। তারপর দরজার কাছে নিয়ে যেয়ে বলল, চলে যান, আর আসবেন না। তার চোখ জোড়া ভেজা, কথা বলতে কষ্ট হচ্ছে। আর একটু দাঁড়িয়ে থাকলে নিজেকে আটকাতে পারবে না। সে লালিত প্রণয় নিজের রূপ দেখাবে, তাই টেবিলের দিকে পা বাড়ায় সে। তখনই পেছন থেকে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফাইজান। হুমায়রা ছাড়াতে চাইলেও যেন সেই বাঁধন আরো দৃঢ় হয়। আকুল স্বরে বলল, আমার কেউ নেই হুমায়রা, আমি বড্ড একা। আমার তোমাকে চাই। মানুষটি কাঁদছে, সত্যি মানুষটি কাঁদছে। যে ভেঙে গুড়িয়ে গেলেও কাঁদে না, সেই মানুষটি আজ সবচেয়ে অসহায় রূপে নিজেকে প্রকাশ করেছে হুমায়রার কাছে। কেন যেন বুকটা ছ্যাদ করে উঠল হুমায়রার। মানুষটা তাকে রাশাদের সাথে পাঠিয়ে দেবার পরও যে তাকে নিজের দৃষ্টির আড়াল হতে দেয়নি হুমায়রা জানে। রাশাদের কাছে তার খবর নিত। হুমায়রা এটা আবিষ্কার করে যখন রাশাদের ফোনের কল লিস্টে ফাইজানের নাম্বার দেখে। শুধু তাই নয়, কলেজে যাবার সময় প্রতিদিন দুটো মানুষকে দেখত সে। তারা তার থেকে দূরত্ব বজায় রেখে তার উপর নজর রাখত। সিভিল ড্রেসে এই দুজন মানুষ যেন প্রহরীর মতো হুমায়রাকে গার্ড দিত। তাই অভিমানের প্রাচীর ফাইজানের দৃঢ় আলিঙ্গনের উষ্ণতায় গলে যেতে লাগলো। নিজের অশ্রু লুকানোর চেষ্টা করলো না হুমায়রা, উল্টো ফাইজানকে জড়িয়ে ধরে নিজের কষ্টগুলো উজাড় করে দিল। সময় কাটতে লাগলো, সেই সাথে প্রণয়ের ধারে কমতে লাগলো হৃদয়ের দূরত্ব। ফাইজান হুমায়রার হাত ধরে বসে রয়েছে, চোখ জোড়া ফুলে গেছে দুজনার। হুমায়রা শুধালো, খেয়েছেন কিছু? ফাইজান মাথা নাড়িয়ে না উত্তর দিল। গলা ভেঙে গেছে, স্বর বেরোচ্ছে না।
নিজের কাজে নিজে হাসলো, নিচু স্বরে বলল, দৈত্যের গল্পগুলো আগে বানোয়াট লাগতো, এখন মনে হচ্ছে না সেগুলো সত্যি। আচ্ছা, এখন মনে হচ্ছে না সেগুলো সত্যি। ফাইজান নামক দৈত্যের প্রাণ হুমায়রা নামক পাখির ভেতরে। ফাইজানের কথায় হাসে হুমায়রা। হাসতে হাসতে বলল, মাথা আসলেই গেছে, 3 মাসে ঘুমাননি নাকি? হুম, এক মুহূর্তের জন্য না। তোমাকে ছাড়া আমার যে ঘুম আসে না হুমায়রা। হুমায়রা উত্তর খুঁজে পায় না, শুধু ঠোঁট বিস্তৃত হয়। তখনই শোনা যায় ইলহার চিৎকার। তার লেবার শুরু হয়ে গেছে, এখনো তো সময় আছে। ব্যথায় ইলহা নীল হয়ে যায়, ঘামতে থাকে সে। ফাইজান গাড়ি বের করে, এখনই হাসপাতালে নিতে হবে। রাশাদ ইলহার মাথাটা নিচ কোলে শুইয়ে রাখে, হাত বুলাতে বুলাতে বলে, ওমা। এতক্ষণ চিৎকার করতে থাকা, ব্যথায় কাতরাতে থাকা মহিলাটি শান্ত হয়ে যায়, রাশাদের হাত ধরে ব্যথা সহ্য করে। ফাইজান অবাক হয়, মনে মনে চায় একদিন হুমায়রার এমন ভরসার জায়গা হবে সে। হাসপাতালে পৌঁছেই ওটিতে ঢোকানো হয় ইলহাকে। ফাইজানের ক্ষমতায় কোনো ত্রুটি করে না তারা। রক্তের ব্যবস্থা করাই থাকে, মিঠু রক্ত দেয়। অবশেষে আধা ঘন্টা পর বেরিয়ে আসে ডক্টর, হাসি মুখে বলে, শুভকামনা, মেয়ে হয়েছে, মা এবং বাচ্চা উভয়ই ভালো আছে। 10 মিনিট বাদে একটা নিষ্পাপ কন্যা সন্তানকে রাশাদের হাতে দেয় নার্স। কি মায়াবী মুখখানা, একেবারে ইলহার প্রতিচ্ছবি। রাশাদের চোখ ঝাপসা হয়ে ওঠে। সে আস্তে করে মেয়ের কানে আজান দেয়। ফাইজানের বাহু শক্ত করে ধরে হুমায়রা, তার মুখখানা উজ্জ্বল হয়ে আছে। ফাইজান নিচু স্বরে বলে, একদিন আমাদের ঘরেও এমন নিশি ভাতি আসবে। রাশাদ তার মেয়ের নাম রাখে নূর, অর্থাৎ আলো। যে আলো তাদের জীবনে আধার শুষে নিবে। কেবিনে ইলহাকে দেওয়া হয় 3 ঘন্টা পর। তার জ্ঞান ফিরেছে কেবল। চোখ মেলতেই চমৎকার একটা দৃশ্য ভেসে ওঠে। রাশাদের কোলে একটা ছোট্ট শিশু, কি সুন্দর সেই শিশু, না চাইতে অশ্রু ভিড় নয়নে। রাশাদ তার কাছে এগিয়ে আসে, পাশে বসে চুমু খেয়ে বলে। ইলহা হাসে, নূর কেঁদে ওঠে। তার এখন মায়ের স্পর্শ চায়। সবাই ঘর থেকে বেরিয়ে যায়। হাসপাতালের করিডোরে হাতে হাত রেখে হাঁটতে থাকে ফাইজান এবং হুমায়রা। এমন একটা হাসপাতালেই তাদের প্রথম দেখা। অপছন্দের মানুষ হিসেবে অনুপ্রবেশ হলেও আজ সে জীবনের অনবদ্য অংশ। হুমায়রা হেসে উঠে, ফাইজান শুধায়, হাসছো যে? এমনি। চা খাবেন? তুমি খাবে? বাইরে বৃষ্টি হচ্ছে, চলুন ভিজি। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। আপনি আছেন তো, একটু সেবা করে নেবেন, পারবেন না? ফাইজান উত্তর দেবার আগে অষ্টাদশী তাকে টেনে নিয়ে যায়। আসলেই বৃষ্টি হচ্ছে। মন খারাপের মেঘগুলো বাড়ি রূপে গলে পড়ছে ধরণীতে। কি অপূর্ব তাদের পতন। সেই পতনের লতা গাছের মতো একটা মেয়ে ভিজছে। ফাইজান এগিয়ে গেল, দুহাতে তার মুখখানা আগলে ধরল, বিনা সংকোচে বলল, ভালোবাসি নিশি ভাতি।